লুকোচুরি খেলে লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম ভূত.কমের সকল শ্রোতা বন্ধুরা, আমার নাম দুনা। আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি কি নিয়ে সেটা আস্তে আস্তে আপনাদের বলতে থাকবো আমি। দয়া করে ধৈর্য নিয়ে শুনতে থাকুন। অনেক পাকিস্তানি, ভারতীয় এবং বাংলাদেশি পুরুষেরা মূলত বাইরের দেশে আসেন যেন তারা সেই দেশের নাগরিকত্ব আছে এমন কোনো মেয়েকে পেয়ে যান, আর সেই মেয়েকে ব্যবহার করে তারা সেই দেশের নাগরিকত্ব অর্জন করতে পারেন। আর যখন নিজের স্বার্থ হাসিল হয়ে যায় তখন তারা সেই বেচারি মেয়েটিকে দুধের মধ্যে থাকা মাছির মতো তুলে ছুঁড়ে ফেলে দেন। তাদের মধ্যে যেন কোনো অনুভূতি থাকে না কোনো প্রকারের মোরাল বা এথিক্স। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে শুধু নিজের কাজে অন্যকে ব্যবহার করা। এখন আপনারা ভাবছেন যে এসব আমি কেন বলছি। আমার এত কিছু বলার কারণ এটাই যে আমি নিজ চোখে দেখেছি আমার বান্ধবীর সাথে কি ঘটেছে। ওর উপর যে অন্যায় জুলুম করা হয়েছে সেই ঘটনার প্রত্যক্ষদর্শী আমি নিজে। আমি নিজের চোখে ওকে নরকের যন্ত্রণা পেতে দেখেছি। আর হ্যাঁ, আমি যে শুধু ওকে নরকের যন্ত্রণা পেতে দেখেছি তাই নয়, বরং আমি তাকে নিজের চোখে মরতেও দেখেছি। কিভাবে? শুনুন। আমি ইউএসএর যে জায়গায় থাকি সেখানে এশিয়ান কন্টিনেন্টের বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয়দের সংখ্যা খুবই বেশি। সেটেল ডাউন হবার কিছুদিন পর দেখতে পেলাম যে আমার নেইবারহুডে একটা নতুন পরিবার এসেছে। দম্পতিকে দেখে মনে হলো যে ছেলেটা হয়তো পাকিস্তানি নয়তো ভারতীয় হবে, আর স্ত্রী আমেরিকার স্থানীয় একজন সাদা চামড়ার মহিলা। একদিন যখন আমি আমার বাসার লনে দাঁড়িয়ে পানি দিচ্ছিলাম তখন সেই ইংরেজ মেয়েটি বেরিয়ে এলো। আমাদের দুজনের পরিচয় হলো এবং কথায় কথায় ওর সাথে ভালোভাবে আমার সালাম আদায় হলো। একটি জিনিস দেখে তার প্রতি আমার খুবই শ্রদ্ধা কাজ করছিল যে তার পরনে ছিল সম্পূর্ণ ইসলামিক পোশাক, হিজাব ও বোরকা। এরপর প্রায় প্রতিদিনই ওর সাথে কথা বলতে বলতে অল্প দিনেই আমরা খুব ভালো বন্ধু হয়ে গেলাম। যখন আমাদের বন্ধুত্ব গভীর হলো তখন আমরা একে অপরের সাথে ভালোই কমফোর্টেবল হয়ে গেলাম। আস্তে আস্তে কথায় কথায় একদিন সে আমাকে বলল যে তার স্বামী একজন পাকিস্তানি। এরপর সে আমাকে এমন একটি কথা বলল যা শুনে এই দম্পতির ওপর ভক্তি আর শ্রদ্ধা কয়েক গুণ বেড়ে গেল। সে আমাকে জানালো যে সে তার স্বামীর ধর্মপ্রেমতার কারণে ইসলাম ধর্মে পুনরায় ফিরে এসেছে। আমার কথাটা একটু ক্লিয়ার করি। বেশিরভাগ মানুষ একটি ভুল কথা বলে যে কেউ যদি অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করে তবে তাকে কনভার্টেড মুসলিম বা ধর্মান্তরিত মুসলিম বলে। কিন্তু আমাদের বিশ্বাস যে ইসলাম প্রাকৃতিক এবং আমাদের জন্য জন্মগত ধর্ম। সুতরাং কোনো ব্যক্তি যদি অন্য ধর্ম অনুসরণ করার পর সেই ধর্ম ত্যাগ করে ইসলামের কাছে ফিরে আসে তাকে আমাদের রিভার্টেড মুসলিম অর্থাৎ প্রত্যাবর্তিত মুসলিম বলা উচিত। যাই হোক, মেয়েটার স্বামীকে দেখতে যথেষ্ট ভদ্র এবং ধার্মিকই মনে হয়েছিল আমার। সঠিকভাবে সুন্নতি দাঁড়িয়ে ছিল এবং ইসলামী শরিয়ার একজন পুরুষের বেশভূষা যেমন হওয়া উচিত ঠিক তেমনই ছিল তার হাজব্যান্ড। মেয়েটা আগে খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল। তার খ্রিস্টান নাম কি ছিল সেটা আমি জানি না, তবে ইসলাম ধর্ম পুনরায় গ্রহণ করার পর সে নিজের নাম আমিরা রেখেছিল, যার বাংলা অর্থ হচ্ছে রাজকন্যা। সে বলেছিল যে তার হাজব্যান্ড তাকে আদর করে এই নামটি রাখতে বলেছিলেন। একদিন তাকে জিজ্ঞেস করলাম যে তার স্বামীর সঙ্গে তার কোথায় দেখা হয়েছিল। তখন সে বলল তার একটি কলেজে একই সাথে পড়তো। সে অনেকবার বলতো যে তার স্বামীর আচরণের ওপর খুবই প্রভাবিত হয়েছিল সে। তারপর ধীরে ধীরে তাদের সমস্ত কিছু মিলে যেতে থাকে এবং বিভিন্ন সিমিলারিটি থাকার কারণে তারা একে অপরের প্রতি এতটাই দুর্বল হয়ে যায় যে বিয়ের সিদ্ধান্ত নেয়। যদিও এই বিয়েতে ধর্মের কারণে কিছু বাধা ও বিপত্তি ছিল, কিন্তু আমিরা তার স্বামীর প্রতি এতটাই প্রভাবিত হয়েছিল যে সে খ্রিস্টান ধর্ম ত্যাগ করার সিদ্ধান্ত নিল এবং ইসলামের কাছে ফিরে এলো। তার সাথে কথা বলে আমি এও বুঝতে পারলাম যে এই সিদ্ধান্ত সে শুধু দুনিয়ার ভালোবাসার জন্য নেয়নি, বরং ইসলামের প্রতি অনুরাগী হয়ে শিক্ষা নিয়ে এই সিদ্ধান্ত সে নিয়েছিল। এর মাঝে একটি
কষ্টের বিষয় হলো, যেই মুহূর্তে সে পুনরায় ইসলাম গ্রহণ করে একজন মুসলমানের সাথে বিয়েতে বসল, ঠিক সেই সময় তার ভাই বোনেরা তার সাথে সকল সম্পর্ক ছিন্ন করল। এমনকি তার মা বাবাও তার সাথে দেখা করা একেবারে বন্ধ করে দিল। এমনকি তার বাবা এও বলেছিল যে ওনার বড় মেয়ে আজ থেকে ওনাদের জন্য মৃত। পরিবার ভেঙে যাওয়ার কারণে সে অনেক আপসেট থাকতো, কিন্তু ইসলাম গ্রহণ করে সে খুবই খুশি ছিল। তার ইসলামী পোশাকও বেশ পছন্দের ছিল। এছাড়া মেয়েলি যে অলংকার এবং সাজ থাকে সেগুলো তার খুব পছন্দ ছিল, যেমন চুড়ি পরা, হাতে মেহেদি লাগানো। বলা যায় যে এসব কিছুর জন্য সে খুব সুখেই জীবন কাটাচ্ছিল। ওর বাড়িতে গেলে আমার সবসময় ভালো লাগতো। ওর বাড়ি সবসময় সুন্দর করে সাজানো থাকতো, অন্যরকম একটা ঘ্রাণ ভরা থাকতো ওর ঘরে। ওর বাড়ি ঘর সাজানোর ব্যাপারে অনেক আগ্রহ ছিল, হয়তো নতুন নতুন জিনিসের জন্যই। বছর পার হয়ে গেল। কিছুদিন পরে আমিরাদের একটি ছেলে সন্তান জন্ম নিল। আমাদের মধ্যে বন্ধুত্ব বেড়ে যাওয়াতে আমার স্বামী এবং তার স্বামীও ভালো বন্ধু হয়ে গেল। আমরা প্রায়ই একে অপরের বাড়িতে যাওয়া আসা করতাম। একদিন রাতে আমাদের বাড়িতে আমরা ওনাদের দুজনকে দাওয়াত দিই। দাওয়াত খাওয়ার পর কথাবার্তার মাঝখানে আমার হাজবেন্ড বললেন যে তিনি পাকিস্তানে যেতে চান এবং এবার তিনি তার স্ত্রী আমিরাকেও পাকিস্তানে নিয়ে যেতে চান এবং তার পরিবারের সাথে দেখা করতে চান। পাকিস্তানের নাম শুনে আমিরা মহা খুশিতে পাকিস্তান যাবে ভেবে উত্তেজিত হয়ে উঠেছিল, আর তার মুখে এই আনন্দের উত্তেজনা স্পষ্ট দেখা যাচ্ছিল। আমিরা ব্যস্ত হয়ে পড়ল সবই নিয়ে। সে তার শাশুড়ি ও ননদদের জন্য অনেক উপহার কিনেছিল পাকিস্তানে নিয়ে যাওয়ার জন্য। অবশেষে একদিন তারা দুজনেই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কিছুদিন পর যখন ওনারা ফিরে এলেন, তখন আমিরাকে কিছুটা চিন্তিত লাগছিল। আমি যখন তার কাছে এই ব্যাপারে জানতে চাইলাম, সে বলতে শুরু করলো যে তার স্বামীর পরিবারের ব্যবহার তার সাথে খুবই খারাপ ছিল। তারা প্রায় 2 সপ্তাহ পাকিস্তানে ছিল এবং আমিরা নাকি সেই 2 সপ্তাহ 3 বেলা খাবার বাইরে খেয়েছিল। এটা বলতে বলতে সে কিছুটা রাগান্বিত হয়ে পড়েছিল এই ভেবে যে পাকিস্তানে কেউ তার সাথে সোজা কোনো কথাই বলছিল না, এবং নানা আত্মীয় স্বজনের কাছ থেকে তার কানে এমন উড়ো খবরও এসেছিল যে তার স্বামী পাকিস্তানে নাকি ইতোমধ্যেই বাগদান হয়ে গিয়েছিল। কিন্তু আমরা যখন এই বিষয়টি তার স্বামীকে জিজ্ঞাসা করলো, তিনি নাকি তখন টোটাল বিষয়টি এড়িয়ে গেলেন এবং বললেন যে আমাদের এখানে মেয়েরা সাধারণত জন্মের পরেই একে অপরের সাথে কথাবার্তা পাকাপোক্ত করে ফেলে। এই সমস্ত বিয়ে শাদী নিয়ে আর কি, ওসব ছেলে মানুষই, এসব বেশি কিছু নয়, ভেবো না তুমি। যাই হোক, আমিরা ইউএস ফিরে আসার পর 3বার কনসিভ করেছিল, কিন্তু 3বারই তার মিসক্যারেজ হয়ে যায়। সাধারণত 3বার সন্তান লাভের সুযোগ হারানোতে মানুষ অনেকটাই মুষড়ে পড়ে, কিন্তু সে খুবই আশাবাদী ছিল এবং বলতো যে আল্লাহ প্রতিটি কাজে কোনো না কোনোভাবে হিকমত দিয়ে থাকেন। মাঝে মাঝে আল্লাহর প্রতি তার এত দৃঢ় বিশ্বাস এবং পাকাপোক্ত ঈমান দেখে আমি মুগ্ধ হয়ে যেতাম। এভাবেই ধীরে ধীরে প্রায় 5টা বছর কেটে যায়। ইতিমধ্যে আমিরার হাজব্যান্ড গ্রিন কার্ডও পেয়েছেন। গ্রিন কার্ড পাওয়ার পরে তারা আবারও একবার পাকিস্তানে যাবার সিদ্ধান্ত নিলেন। আমাদেরকে তাদের ঘরের খেয়াল রাখতে বলে আবারও একবার তারা পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করলেন। 2 সপ্তাহ পর যখন আমিরা ফিরে এলো, তখন যেন সে খুব খুশি মনেই ফিরে এসেছিল। সে বলেছিল তার শাশুড়ি আর ননদদের ব্যবহার তার সাথে যেন একেবারেই বদলে গেছে। তারা তাকে হাতের কাছে নিয়ে বসাতেন, তাকে ঘুরতে নিয়ে যেতেন, আত্মীয় স্বজনদের সাথে পরিচয় করাতেন। এমনকি আমিরা এও বলেছিল যে তার শাশুড়ি নাকি তাকে নিজের হাতে খাইয়েও দিতেন। আমি তার খুশি দেখে খুবই খুশি হচ্ছিলাম, কারণ নিজের মা বাবা আর ভাই বোনদের থেকে দূরে থাকার কারণে তার মধ্যে একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছিল এতদিনে। আমাদের কাছে এমন মনে হচ্ছিল যে তার শাশুড়ি আর ননদদের এমন সুন্দর আচরণের ফলে তার ভেতর থেকে সেই অদ্ভুত শূন্যতাটা দূর হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কিন্তু কিছুদিন পর এমন কিছু ঘটনা ঘটতে শুরু করলো যা আসলে বিশ্বাস করা খুবই কঠিন ছিল, এবং আমরা আসলে বুঝতেও পারছিলাম না যে কি হচ্ছে সব। আমরা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লো। আমি পেশায় একজন ডাক্তার হয়েও আসলে বুঝতে পারছিলাম না তার কি হয়েছে। আমরা ওই সময়টাতে শুধু একটি কাজই করত, এবং সেটা হলো সে সব সময় বিছানায় শুয়ে থাকতো এবং তার চেহারায় কেমন যেন একটা অদ্ভুত ভাব বা অন্ধকার ছিল। অনেক ফর্সা ছিল সে, কিন্তু ধীরে ধীরে তার চেহারা কালো হতে শুরু করলো। একদিন আমি ওর সাথে দেখা করতে ওর বাসায় গেলাম। ঘরে ঢুকে দেখি আমিরা বিছানায় শুয়ে আছে। আমাকে দেখে সে শুয়ে শুয়ে বসতে ইশারা করলো। আমি বসতে যাব, এমন সময় হঠাৎ তার শরীরে এক ভয়ানক কাঁপুনি শুরু হলো। আমি আর হাতের মুঠি যেন একদম শক্ত হয়ে গিয়েছিল, শরীর যেন অবশ হয়ে গিয়েছিল ওর। আমি বুঝতে পারলাম এটা তার এপিলেপটিক অ্যাটাক হয়েছে। আমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডেকে পাঠালাম এবং আমি আর স্বামীকেও ফোন করে আমি
আমিরার এই অবস্থার কথা জানিয়ে দিলাম। এরপর আমিরা প্রায় 1 সপ্তাহ হাসপাতালে ছিল, কিন্তু সব রকম পরীক্ষা করার পরও তার ভেতরে রোগের কোনো চিহ্ন পাওয়া গেল না। ডাক্তাররা বলছিলেন যে হয়তো স্ট্রেসের কারণে এরকমটা হয়েছে। 1 সপ্তাহ পরে ডাক্তাররা যখন তাদের নিশ্চয়তা পেয়ে গেলেন যে আমিরা স্বাভাবিকভাবে ফুললি ফিট, তখন ডাক্তাররা তাকে ডিসচার্জ করে দিলেন। আমিরা ডিসচার্জ হয়ে হাসপাতাল থেকে ফিরে এলো, কিন্তু এখন আসলে সব কিছুই বদলে গেছে। তার বাড়ি যেন এখন একেবারেই অগোছালো হয়ে গেছে। আর আমিরা শুধু বাড়ি নয়, বরং বাড়ির বাকি সদস্যকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছিল। তার মুখে অবসাদ এবং দুর্বলতার ছাপ স্পষ্ট হয়ে যাচ্ছিল, আর মনে হচ্ছিল কোনো এক অজানা কারণ বা অজানা ভয় তাকে চিন্তিত করে রেখেছে। একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমিরা বলতো সত্যি সত্যি কি হয়েছে তোমার? তোমার কি মা বাবার কথা মনে পড়ছে? আমিরার মা বাবা মারা গিয়েছিলেন 2017 সালে। আমার প্রশ্নের উত্তরে সে বলল, হ্যাঁ, মনে পড়ছে, কিন্তু এটা তো আর এমন কিছু নয় যেটার জন্য আমি ডিপ্রেশনে চলে যাব। অনেকেরই মা বাবা মারা যায়, কেউ কি বাঁচা ছেড়ে দেয়। আসলে ঠিক করে বলতেই পারছি না যে তার সাথে কি ঘটেছে। কিছুদিন পর সে আমাকে ফোন করে বলে, লুনা, আমার বাড়িতে আসবে একটু, কতদিন আড্ডা দিই না, আসো তো। আমি আসছি বলে ফোন রেখে ওর বাড়ির দিকে রওনা দিলাম। আমি যখন তার বাড়িতে গেলাম, প্রথম যে জিনিসটি আমাকে স্বাগত জানালো সেটা ছিল একটা বোটকা দুর্গন্ধ। যে ঘর আগে সুগন্ধে ভরা থাকতো, আজ সেই ঘরের নানান জায়গায় জমে থাকা ধুলো আর ময়লা দেখা যাচ্ছিল। আমি যখন ঘরের ভেতর প্রবেশ করার পর আমিরার ঘরে গেলাম, সে বিছানায় শুয়েই আমাকে তার কাছে আসতে ইশারা করলো। সে আমাকে তার কাছে বসতে বলল এবং খুব ভীতির সঙ্গে আমাকে বলল যে, লুনা, দেখো, ঘুমের মাঝে অনেকদিন ধরে আমার কাছে অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন আসছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কেমন স্বপ্ন? সে বলল, মনে হয় আমি স্বপ্নে এমন কাউকে দেখছি যে আসলে জীবিত নয়, মানে আমি কোথায় মৃতদের দেখছি। আমিরা মৃতদের দেখছে? এমন কথা শুনে আমি নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম। নিজেকে একটু সামলে আমি ওকে বললাম, আচ্ছা তাই, একটু খোলামেলাভাবে বলো তো আমিরা, তুমি আসলে কি বোঝাতে চাচ্ছ? সে বলল, আমার আত্মীয় স্বজন যারাই মারা গেছেন তারা সবাই আমার স্বপ্নে আসে। আমার মা বাবা, আঙ্কেল আন্টি, দাদা দাদি সবাই আমার স্বপ্নে আসেন। লুনা, আমার মনে হয় যেন তারা আমাকে নিয়ে যেতে চাচ্ছেন। তারা আমার হাত ধরে ফেলেন, আমি তাদের হাত ছাড়ানোর চেষ্টা করি, কিন্তু তারা আমাকে টেনে নিয়ে যেতে চান। এই বলে সে কাঁদতে শুরু করলো। তার মুখে সব কথা শুনে আমারও ভয় লাগছিল, কিন্তু আমি আপনাদের বলতে চাই যে এই বিষয়ে আমি কি বুঝতে পারছিলাম। আমার মনে হচ্ছে যখন থেকে সে পাকিস্তান থেকে ফিরে এসেছে, ঠিক তখন থেকেই তার ওপর কিছু একটা নজর লেগেছে। পাকিস্তানে গিয়ে সে অনেকের সঙ্গে দেখা করেছে, আত্মীয়দের সঙ্গে। কে জানে তাদের মধ্যে কতজন হিংসুক হয়ে গেছেন ওর খুশি দেখে। আর এমনিতেও আমি ছোট থেকেই বড়দের কাছ থেকে নজরের কথা শুনেছি, কিন্তু জাদু টোনার বিষয়ে তখনও আমার কোনো ধারণাই ছিল না। আমি আমিরাকে সবসময় বলতাম, আমিরা, আসলে তোমার উপর কারো নজর লেগেছে। এই বলে আমি তাকে নজর উতরানোর জন্য পড়াপানি করেও দিতাম মাঝে মাঝে। এক রাতে আমি আমার স্বামীকে বললাম, চলো আমিরা আর তার পরিবারকে একদিন রাতে দাওয়াত দেই, অনেকদিন হয়ে গেছে ওরা আসেন আমাদের বাসায়। আমার স্বামী বললেন, হ্যাঁ ঠিক আছে, রবিবার রাতে দাওয়াত দাও তাহলে ওনাদের। আমি সেই দিন আমি তাদের বাড়ি গিয়ে ওনাদের দাওয়াত দিয়ে এলাম। যথারীতি রবিবারে তারা আমাদের বাড়িতে এসে পৌঁছালো। তারা আসলে আমাদের প্রতিবেশী ছিলেন, আমাদের ঘরের দেয়ালগুলো পাশাপাশি ছিল। তারা পরিবার নিয়ে এলেন ঠিকই, কিন্তু আমিরার চেহারায় একটা বড় সমস্যা ছিল। সমস্যাটা আসলে এমন ছিল যে ওর মুখে হাসি ছিল, কিন্তু মনে হচ্ছিল যেন সে জোর করে হাসছে। সে যেন তার কষ্টটা লুকানোর জন্য কঠিন চেষ্টা করছে, কিন্তু পারছে না। চা নাস্তা করার কিছুক্ষণ পর, আড্ডা দেওয়ার পর আমরা সবাই খাবারের টেবিলে চলে এলাম। যখন আমরা খাবার খেতে শুরু করলাম, তখন আমরা একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। আমিরা 2 হাতে খাবার খাচ্ছিল। তাকে দেখে আমার কিছুটা ভয় লাগছিল। সে যেভাবে খাচ্ছিল সেটা 2 হাতে একসাথে লোকমা বানিয়ে সেই লোকমা একসাথে খাচ্ছে। তার স্বামী তার দিকে একটু নজর দিচ্ছিলেন আর লজ্জিত বোধ করছিলেন, কিন্তু মনে হচ্ছিল যে আমরা যেন তার নিজের মধ্যে নেই। আমাদের সামনে বসে বসে সে 3-4 জনের খাবার একা খেয়ে ফেলল। আমি তার স্বামীকে যে কোনো একটা অজুহাতে অন্য ঘরে ডেকে নিয়ে গেলাম এবং জিজ্ঞেস করলাম, ভাইজান, আমিরার কি হয়েছে? এভাবে কেন খাবার খাচ্ছে ও? আমার প্রশ্ন শুনে আমিরার হাজবেন্ডের মুখে প্রবল বিরক্তির ছাপ। উনি বললেন যে ও আসলে পাগল হয়ে গিয়েছে,
সবসময় আমারও মাথা খারাপ করে রাখে, আর ভালো লাগে না এই যন্ত্রণা। আমি তাকে বোঝানোর চেষ্টা করে বললাম, ভাইজান, এমন করে বলবেন না। যদি আমিরা অসুস্থ হয় তাহলে আমাদের কিন্তু এখন ওর পাশে দাঁড়ানো উচিত। কিন্তু আমার কথা শুনে আমিরার হাজব্যান্ড মুখ বাঁকা করে সেখান থেকে চলে গেল। হয়তো তিনি আমার কথা বুঝতে পারেননি বা পছন্দ করেননি। খাওয়া দাওয়া শেষ হলে আমি আমার স্বামীকে আমিরার স্বামীর রিয়াকশনের ব্যাপারে বললাম। আমার স্বামীও আমিরার হাজব্যান্ডের এমন আচরণের কারণে বেশ বিরক্ত হয়ে গিয়েছিলেন। এরপর কিছুদিন আমি আর আমিরার বাসায় যাইনি। সত্যি বলতে আমি নিজেও আমিরাকে ভয় পেতে শুরু করেছিলাম। আমি বুঝতে পারছিলাম না ওর সাথে আসলে কি হচ্ছে। কখনো মনে হতো ওর বায়োপোলার ডিসঅর্ডার হয়েছে, কখনো মনে হতো সে আসলে ডিআইডির শিকার। আমি নিজে মানসিকভাবে শক্তিশালী ছিলাম না যে ওকে সামলাতে পারি, কিন্তু যতটুকু সম্ভব চেষ্টা করতাম। এরপর অনেক দিন পার হয়ে গেল, ওর সাথে দেখা হয়নি। তাই ভাবলাম যাই, একবার দেখা করার চেষ্টা করি, দেখি ও কেমন আছে। আমি যখন ওর বাড়ির সামনে এসে পৌঁছালাম এবং ঘরের ডোরবেল বাজালাম, তখন আমিরা ঘর থেকে বেরিয়ে এলো। সে আমাকে স্বাগত জানিয়ে ভেতরে আসার জন্য আমন্ত্রণ জানালো। আমি দেখলাম যে ও বেশ অস্থিরভাবে হাঁটছিল, যেমনটা কোনো অসুস্থ মানুষ হাঁটে। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমার শরীর তো আরো খারাপ হয়ে গেছে, তুমি তো মনে হয় খাবার দাবারের কোনো খেয়ালই রাখছো না। সে বলল, আমার ক্ষুধা তো অনেক বেড়ে গেছে, কিন্তু দুর্বলতা তো আমার নামই নিচ্ছে না। আমি ওর সাথে ঘরের ভেতর চলে এলাম এবং আমরা টিভি লাউঞ্জে গিয়ে বসলাম। সে আমাকে জিজ্ঞাসা করতে লাগলো, লুনা, তুমি কি কফি খাবা নাকি জুস? আমি বললাম, না, এখন কিছুই লাগবে না। তোমার পরিবার কোথায়? সে জানলো যে তার স্বামী অফিসে গিয়েছে আর তার ছেলেটা ওপরের ঘরে খেলছিল। আমি তাকে তখন জিজ্ঞাসা করলাম, আমিরা, আসলে তোমার হয়েছেটা কি? যদি কিছু হয় তাহলে আমার সাথে শেয়ার করতে পারো। আমি এমনি আন্দাজে বলছি। তুমি কি কোনো রকম ডিপ্রেশনের শিকার? সে বলল, হ্যাঁ, আমি ডিপ্রেশনের শিকার, আর মাঝে মাঝে নিজেকে রিল্যাক্স করার জন্য আমি মেডিসিনও খাচ্ছি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বলো তো, তোমার ডিপ্রেশন আসলে কিসের জন্য? কি এমন আছে যা তোমাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে? সে বলল, তোমাকে বলেছিলাম না, স্বপ্নে মৃত মানুষ আসে, তারা আমাকে জোর করে কবরের দিকে নিয়ে যেতে চায়। আর কিছুদিন ধরে তো বাড়িতে শ্যাডো দেখতে পাচ্ছি। মনে হচ্ছে কানেও কিছু শুনতে পাচ্ছি, যেমন ছায়াগুলো হয়তো কথা বলছে। আর আমার মনে হচ্ছে কোথাও হয়তো কোনো ঘন্টা বাজছে আর কেউ আমাকে ডাকছে। আমাকে সব বলতে বলতে আমিরার শরীর আবার কাঁপতে শুরু করলো আর তার মুখ থেকে ফেনা বেরোতে শুরু করলো। আমি তাড়াতাড়ি কিচেনে গিয়ে পানি নিয়ে এলাম এবং তার কাছে গিয়ে বসলাম। আমি তার পিঠে ধীরে ধীরে চাপড়ে দিচ্ছিলাম এবং ব্যাগ থেকে মোবাইল বের করতে যাচ্ছিলাম যেন অ্যাম্বুলেন্সে ফোন করতে পারি। এর মধ্যে হঠাৎ পেছন থেকে একটা অদ্ভুত আওয়াজ আমার কানে ভেসে এলো, যেন কোনো কুকুর বা বিড়াল রাগে গর্জন করছে। যখন আমি পেছন ফিরে তাকালাম তখন দেখলাম যে আমি আর চোখ জোড়া যেন উল্টে গেছে। সে অদ্ভুত পুরুষালী ও নারী সুলভ মিশ্র কণ্ঠে বলল, তুই এখানে প্রতিদিন কেন আসিস? এই পেছনে লাগা বন্ধ কর আর এখান থেকে চলে যা, যদি তুই তোর প্রতি সত্যি সহানুভূতিশীল হয়ে থাকিস। আর না হলে আমরাও তোকে দেখে নেব। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম যে এটা কি হলো, সে কেন এত খারাপভাবে কথা বলছে আমার সাথে। আমি আর এই অবস্থা দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। তার উপর সে যেভাবে আমার সাথে কথা বলছিল তাতে আমি কিছুটা রাগান্বিত হয়ে গিয়েছিলাম। আমি তৎক্ষণাৎ ওদের বাড়ি থেকে বের হয়ে বাসায় চলে এলাম। আমি বাসায় ফিরেছি মাত্র 10 মিনিটই হয়েছিল। এমন সময় আমার বাসার ডোরবেলটা বেজে উঠল। যখন আমি দরজা খুলে বাইরে গেলাম তখন আমি দেখলাম আমিরা আমার সামনে দাঁড়িয়ে। সে আমাকে বলল, সরি লুনা, তুমি কেন ফিরে এলে? আমি তো তোমার জন্য কফি বানাতে গিয়েছিলাম। যখন ফিরে এলাম তখন তুমি ঘরেই ছিলে না। সরি বোন, কফিটা বানাতে একটু দেরি হয়ে গিয়েছিল, কিছু মনে করো না। আমি তখন তাকে বাসার ভেতরে নিয়ে এসে একটু আগে তার করা আচরণের কথা বলে জিজ্ঞাসা করলাম যে তুমি কিভাবে আমার সাথে এরকম বাজে আচরণ করতে পারলে? আমার কথা শুনে সে হতভম্ব হয়ে গেল এবং আমার মুখের দিকে তাকিয়েছিল। সে অবাক হয়ে বলল, লুনা, আমি তোমার সাথে খারাপ আচরণ করব? তুমি আমার কি ক্ষতি করেছো? বড় এই কঠিন সময়ে তুমি তো আমার একমাত্র সঙ্গী, আমি তোমার সাথে এমন কেন করব? এই বলে সে কাঁদতে শুরু করলো আর আমি তাকে সান্ত্বনা দিয়ে সোফায় এসে বসার কথা বললাম। ভেতরে আসতে আসতে সে বলছিল যে লুনা, আমি কিছুই বুঝতে পারছি না, আমার সাথে কি হচ্ছে। মনে হচ্ছে আমার শ্বাস আটকে যাচ্ছে। আমি একইভাবে কাঁদতে দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না।
আমিও ওর সাথে কাঁদতে শুরু করলাম এবং আমরা সেখানে বসে কতক্ষণ কাঁদলাম জানি না। তারপর সে বলতে লাগলো, ডোনা, তুমি কি কখনো কালো জাদুর নাম শুনেছ? আমি বললাম, না। সে বলল, তুমি একটু গুগলে সার্চ করো, কারণ আমি যখন আমার সমস্যা নিয়ে দেখছিলাম তখন বুঝতে পারলাম যে কালো জাদুর শিকার হওয়া মানুষের মধ্যে যে উপসর্গগুলো থাকে সেগুলো আমার মাঝেও আছে। এরপর যখন আমিরা চলে গেল তখন আমি আমার মোবাইল ফোন বের করলাম আর গুগল গিয়ে ব্ল্যাক ম্যাজিকের বিষয়ে সার্চ দিলাম। আমি যেমনটা আগেও বলেছি, আমি আজ পর্যন্ত কোনো কালো জাদুটোনার নামও শুনি। আমাদের ওখানে বড়রা শুধু নজরের কথাই বলতেন, কিন্তু যখন আমি কালো জাদুর সম্পর্কে পড়তে থাকলাম আমার মধ্যে ভয় বাড়তে লাগলো। পাশাপাশি আমি এটাও বুঝতে পারলাম যে আমিরার সাথে সত্যি হয়তো কোনো কালো জাদুর বিষয় আছে, কারণ তার মধ্যে যে অকারণে ডিপ্রেশন হচ্ছিল, তার 3টা সন্তানও মারা গেছে মিসক্যারেজের কারণে। এত কিছুর পরেও আল্লাহর উপরে তার বিশ্বাস অটুট ছিল, কিন্তু বিনা কারণে এমন ডিপ্রেশনের শিকার হওয়া, বাজে আচরণ করা আর শরীরে জিনের হাজির হওয়া, মৃতদের দেখা পাওয়া, মনে হয় যেন শ্বাস আটকে যাচ্ছে, বাড়িতে ছায়ার মতো অনেক কিছু দেখা যাচ্ছে, এটা তো আমার কাছে কালো জাদুর মতোই লাগলো। শরীরে জিন হাজির হওয়ার কথা কেন বললাম? আসলে বিকেলের দিকে আমিরা যেভাবে হঠাৎ করে চোখ উল্টে কথা বলছিল, সেটাকে জিনের হাজির ছাড়া আর কি বা বলবো বলুন? এসবের মাঝে আমিটার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে তার মেডিসিনগুলো ড্রাগসের মতো নিতে শুরু করলো। কিন্তু তার এই কঠিন সময়ও ওর প্রতি ওর হাজব্যান্ডের আচরণ খুবই খারাপ ছিল। উনি আমিরাকে তালাক দেওয়ার হুমকিও দিতেন আর সবসময় তাকে নানান ধরনের খারাপ কথা বলতেন। আমি অনেকবার তার স্বামীকে বোঝানোর চেষ্টা করছি যে, ভাই, আপনি ওর প্রতি একটু নরম হন দয়া করে, সে তো এমনিতেই মানসিক চাপের শিকার, এর মধ্যে এরকম ব্যবহার করবেন না। আমার কথা শুনে উনি বলতেন, যদি সে নিজের ঠিক না করে তাহলে আমি তাকে তালাক দেব। আমি খুব অবাক হতাম, এই লোকটা আজ আমেরিকায় বসে আছে শুধুমাত্র আমিরার জন্য, যেই মেয়েটি তার জন্য নিজের ধর্ম পর্যন্ত পরিবর্তন করে ফেলেছিল। যখন তার স্বামীকে তার সবচেয়ে বেশি দরকার তখন সে তাকে ছেড়ে দেবার হুমকি দিচ্ছে। এরা কি মানুষ? আল্লাহই ভালো জানেন। সত্যি বলছি, যেদিন থেকে আমি কালো জাদুর ব্যাপারে পড়েছি সেদিন থেকে আমি আমিরার কাছে যেতে আরো বেশি ভয় পেতে শুরু করেছিলাম। কারণ কালো জাদুর সম্পর্কে কিছু জায়গায় লেখা আছে যে কেউ যদি রোগীর কাছাকাছি থাকে তবে তার ওপরেও কালো জাদুর প্রভাব পড়তে পারে। বন্ধুত্ব আলাদা, কিন্তু জীবন তো সবসময় প্রিয়। তারপরেও আমি একটা শেষ চেষ্টা করেছিলাম আমিরার জন্য, যে আমি এখন আপনাদের বলব। কিন্তু তারপর আমার আর সাহস হয়নি যে আমি আমার বন্ধুর জন্য কিছু করি। আমিরাকে সাহায্য করার জন্য আমি ইন্টারনেট খুঁজে দেখলাম আমাদের শহরে ইসলামিক সেন্টার কোথায় আছে। ইসলামিক সেন্টারের ঠিকানা বের করে পরের দিনই আমি আমিরাকে নিয়ে সেখানে চলে গেলাম। আমি যখন সেখানে পৌঁছালাম তখন সেখানে একজন হুজুর ছিলেন, যিনি তখন নামাজ পড়ছিলেন। আমরা দুজনেই বাইরে ওনার জন্য অপেক্ষা করতে লাগলাম। যখন তিনি বাইরে এলেন তখন তিনি খুব ভদ্রভাবে আমাদের সাথে দেখা করলেন। আমি আমার বান্ধবীর সম্পূর্ণ পরিস্থিতি ওনাকে খুলে বললাম। আমার কথা শুনে উনি কিছুক্ষণ ভাবলেন এবং বললেন যে ওনার এক বন্ধু আছেন যিনি এই কালো জাদু কাটানোর কাজ করেন, মানে নুরানি চিকিৎসা করেন। এই কথা বলে তিনি আমাকে একটি ঠিকানা দিলেন এবং বললেন যে তুমি জুম্মার দিন সন্ধ্যায় এই ঠিকানায় যাও, কারণ তিনি শুধুমাত্র জুম্মার দিন সন্ধ্যাতেই বসেন। সেদিনে 2 দিন পরে জুম্মাবার ছিল, তাই আমরা 2 দিন ধরে জুম্মাবারের জন্য অপেক্ষা করতে লাগলাম। জুম্মার সন্ধ্যায় আমরা হুজুরের দেয়া সেই ঠিকানায় চলে গেলাম। সেখানে পৌঁছে আমরা দেখলাম যে 1-2 জন বেরিয়ে বসেছিল আমাদের আগে, অর্থাৎ তৃতীয় সিরিয়ালে আমাদের পালা। যখন আমাদের পালা এলো তখন আলেম সাহেব আমাদের ভেতরে বসিয়ে আমাদের দিকে তাকাতে লাগলেন। তিনি আমার বান্ধবীর নাম জানতে চাইলেন এবং চোখ বন্ধ করে ফেললেন। কিছুক্ষণ তিনি কিছু একটা পাঠ করলেন, তারপর চোখ খুলে আমিরার কাছে জানতে চাইলেন, তুমি পাকিস্তানে কিসের জন্য গিয়েছিলে? ওনার মুখে এই কথা শুনে আমি আর আমিরা একে অপরের দিকে তাকাতে লাগলাম। এই অচেনা মানুষটি কিভাবে জানলো যে আমিরা পাকিস্তান গিয়েছিল? আমিরা বলল, হুজুর, আমার শ্বশুর বাড়ি পাকিস্তানে, ওখানেই গিয়েছিলাম। আলেম সাহেব চোখ বন্ধ করলেন। তারপর কিছুক্ষণ আয়াত পড়ার পর উনি আবার চোখ খুললেন। আমিরাকে বলতে লাগলেন, মা, তুমি তো অনেক কিছু খেয়ে ফেলেছ। ভালো, আমি তো মনে করেছিলাম তুমি শুধু এটা বলছো যে তোমার ক্ষুধা বেড়ে গেছে। আমি আলিম সাহেবকে বললাম, আপনি একদম ঠিক বলেছেন, ওর ক্ষুধা সত্যিই বেড়ে গেছে, তবে সে ওটা বুঝতে পারে না। সে একাই 4-5 জনের খাবার খায়।
কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে এত খাবার খাবার পরেও সে শুকিয়ে যাচ্ছে। তখন আলেম সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, আমি ওর ক্ষুধার কথা বলছি না, আমি ওই বাজে ও নাপাক জিনিসগুলোর কথা বলছি যেগুলো সে পাকিস্তান থেকে খেয়ে এসেছে। ওনার কথা শুনে আমরা দুজনেই হতবাক। আমরা ওনার দিকে এমনভাবে তাকিয়েছিলাম যেন ওনাকে জিজ্ঞাসা করছি যে, হুজুর আপনি আসলে কি বলতে চান। উনি কিছু সময় নিয়ে বললেন যে, তুমি যখন প্রথমবার পাকিস্তানে গিয়েছিলে তখন তোমার উপর হালকা পাতলা কালো জাদু করা হয়, যে কারণে শুধু তোমার 3টা সন্তান মারা যায়। কিন্তু সেই সময় তুমি বেঁচে গিয়েছিলে কারণ তুমি তোমার শ্বশুর বাড়িতে কিছুই খাওনি। কিন্তু এবার যিনি জাদু করেছেন তিনি নিজ হাতে তোমাকে খাইয়েছেন, এবং এত বেশি খাইয়েছেন যে সেটা তোমার রক্তে মিশে গেছে। তোমার উপর নজরদারি করার জন্যই তোমার উপর একটি জিনও চালান দেওয়া হয়েছে, যা এই মুহূর্তে তোমার বাইরে বের হওয়ার জন্য অপেক্ষা করছে। এসব শুনে হুজুরকে জিজ্ঞাসা করেছিলাম যে এর কোনো চিকিৎসা আছে কিনা। তিনি বললেন, তোমাদের আসতে দেরি হয়ে গেছে। ওনার কথা শুনে আমি একটু রেগে গিয়েছিলাম এবং ওনাকে বললাম, আপনি যদি চিকিৎসা নাও করেন তাও যদি সম্ভব হয় অন্তত একটু আশ্বাস তো দিন। হুজুর সাহেব আমিরাকে বললেন, আম্মাজান আপনি একটু বাইরে গিয়ে বসুন। যখন আমিরা বাইরে চলে গেল তখন তিনি আমাকে বললেন, আপনার বন্ধুটি আর মাত্র 1.5 সপ্তাহের মেহমান। যে জাদু ওর ওপর করা হয়েছে সেটা ওনার ওপর পুরোপুরি প্রভাব ফেলেছে ইতোমধ্যে। এখন এর প্রতিকার করা অসম্ভব। কিন্তু আম্মাজান আপনার জন্য আমার একটি পরামর্শ আছে যে আপনার বান্ধবীর এই শেষ দিনগুলোতে আপনি ওনার কাছ থেকে একটু দূরে থাকুন, কারণ জাদুর প্রভাব একজনের ওপর থেকে অন্যজনের ওপরেও চলে যেতে পারে। এত কাছের বান্ধবীর ব্যাপারে এমন কঠিন সত্য কথা শুনতে কেমন কষ্ট হয়েছিল সেটা আমি সেদিন বুঝেছিলাম। আমি হুজুর সাহেবের কথা শুনে অন্তরের দিক দিয়ে একেবারে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিলাম। কিন্তু তাও আমি মিথ্যা হাসির লেবাস ধরে ওর কাছে গেলাম এবং ওকে নিয়ে বাড়ি চলে এলাম। ওকে ওর বাড়িতে নামিয়ে দিয়ে আমিও নিজের বাসায় চলে এলাম। এরপর আমি সেই হুজুরের কথা মতো আমিরার সাথে আর দেখা করতে যাইনি। একদিন দুপুরে আমিরার স্বামী তার ছেলের সাথে এলো। তারিখটা আমার আজও মনে আছে, 9 ফেব্রুয়ারি 2018। আমিরার স্বামী বলতে লাগলেন, একটু ওকে আপনাদের বাসায় রাখেন, আমরা রক্ত বমি হচ্ছে, আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমি ভাবলাম এই হুজুর সাহেব তো 1.5 সপ্তাহের কথাই বলেছিলেন, কিন্তু আমার প্রিয় বান্ধবী তো মাত্র 3 দিনের মাথাতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওনার কাছে চলে গেল। ওই 3 দিন নাকি তার লাগাতার বমি হচ্ছিল। তার মৃত্যুর পর তার সামনেও ছেলেকে নিয়ে সেই ঘর ছেড়ে চলে গেলেন। কিন্তু যেহেতু আমাদের কিছু কমন ফ্রেন্ডস ছিল সেহেতু তাদের কাছ থেকে খবর পেলাম যে আমিরার স্বামী তার পাকিস্তানের বাগদত্তাকে বিয়ে করেছেন এবং তাকে নিয়ে বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন। আজ আমার মনে হয় তার সামনেও হয়তো এই সব কিছুতে জড়িত ছিল। সে জানতো তার পরিবারের লোকজন কেমন। সে নিজেও তার পাকিস্তানি বাগদত্তাকে বিয়ে করতে চেয়েছিল। আমিরা বেচারি তো অনেক পরে মারা গিয়েছিল, আর তার স্বামী তো অনেক আগে থেকেই ওকে তালাক দিতে চেয়েছিল। আল্লাহ জানেন সব কিছুর পেছনে গিয়েছিল এবং কেনই বা একটি মাসুম লক্ষ্মী মেয়েকে প্রাণ বিসর্জন দিতে হয়েছিল। মানুষ তো নির্বোধ এবং জালিম কেন হয়? আমি তো বলি আল্লাহ তাআলা এমন লোকদের ধ্বংস করুন এবং তাদের সুখ কখনো না দিন। আর সাবিত ভাই শোনো, আমি তোমাকে যে ছবিগুলো দিয়েছি সেগুলো দয়া করে তুমি পাবলিকলি শেয়ার করবে না, কারণ মৃত মানুষের ছবি শেয়ার করলে সেই মৃত ব্যক্তি কবরে কষ্ট পায়। যদি তুমি ব্যক্তিগতভাবে কোনো হুজুর বা মুরব্বীদের বা কাউকে দেখাতে চাও দোয়া চাইবার জন্য তাহলে দেখাতে পারো, কিন্তু অনুরোধ করলাম পাবলিকলি শেয়ার করো না। আল্লাহ হাফেজ ভাইয়া। এই বলে লুনা আপু আমিরা আপুর জীবনের ভয়াবহ করুণ অধ্যায়ের সমাপ্তি টানলেন। ঘটনাটি শুনে আমি আসলে এতটা দুঃখ পেয়েছি যা ভাষায় প্রকাশ করতে পারবো না। একজন মুসলমান কিভাবে পারে আরেকজন মুসলমানের এত বড় ক্ষতি করতে? আমি আমিরা আপুর ছবিগুলো দেখেছি, সেখানে ওনার মধ্যকার সরলতা আর সত্যতা আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি। আমি নিশ্চিত যে কিয়ামতের দিনে যে আমিরা আপুর সাথে এই জঘন্য অন্যায় করেছে সে আল্লাহর হাত থেকে রেহাই হবে না। প্রিয় লিসেনার্স, এই ছিল আপনাদের জন্য কালেক্ট করা আমার আজকের ঘটনা। আপনারা যদি কেউ আমিরা আপুর জন্য দোয়া করতে চান তবে দয়া করে করবেন। লুনা আপুর অনুরোধে আমি আমিরা আপুর ছবি পাবলিকলি শেয়ার করছি না, তবে কেউ যদি দেখে ওনার জন্য দোয়া করতে চান আমি শেয়ার করতে পারবো। আপুর চেহারা ব্লার করা থাকবে।
আজকের ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আর যদি ভালো লেগে না থাকে তবে আমি আপনাদের নিকট ক্ষমা প্রার্থী। ধন্যবাদ জানাই আসিল ভাইকে কষ্ট করে ঘটনাটি পড়বার জন্য, আর আপনাদেরকেও ধন্যবাদ জানাই কষ্ট করে ধৈর্য নিয়ে শোনার জন্য। কথা হবে আবারও নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে।